উজানের ঢলে ফের সিলেটে বন্যা, উত্তরে কমেনি মানুষের দুর্ভোগ, বিভিন্ন স্থানে নদী ভাঙন। বিকল্প আবাসন না করে হরিজন পল্লী উচ্ছেদ নয়, হাইকোর্টের রায় আপিল বিভাগে পুনর্বহাল, 2 মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ। রাজস্ব কর্তা এনামুলের অঢেল সম্পত্তি, ক্রোকের প্রক্রিয়া শুরু, সম্পদের ফিরিস্তি দেখে হতবাক স্থানীয়রা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি তাজনুর বাজাবি। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে আরও থাকছে ফুটবলের বিষয়, লামিনে ইয়ামাল একের পর এক রেকর্ড করে দেখাচ্ছে স্পেন ফুটবলের ভবিষ্যৎ। আবারও উজানের ঢলে সিলেটে বাড়ছে নদ নদীর পানি, তলিয়ে গেছে নিম্নাঞ্চল। উপশহর সহ নগরীর বিভিন্ন এলাকা পানির নিচে। এদিকে উত্তরে নদ নদীর পানি কমতে শুরু করলেও কমেনি দুর্ভোগ, বেড়েছে নদী ভাঙন। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে 24 ঘন্টায় উত্তরাঞ্চলে যমুনাশ্বরী, করতোয়া, আত্রাই, পুনর্ভবা, টাঙ্গন ও ইছামতি যমুনার পানি সামান্য বাড়তে পারে। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। ফের বন্যার কবলে সিলেট, অতিবৃষ্টি আর উজানের ঢলে আবারও বাড়ছে নদ নদীর পানি। নগরীর উপশহর পায়রা, যতরপুর সহ বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে গেছে। কুড়িগ্রামে নদ নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের পানি। বসতবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে থাকায় ঘরে ফিরতে পারছে না বানভাসীরা। 2 সপ্তাহ ধরে নিম্নাঞ্চলের 55 ইউনিয়নের 4 শতাধিক গ্রামে 2 লাখ মানুষ বন্যা কবলিত। লালমনিরহাটের আদিতমারিতে তিস্তা নদীর উপর নির্মিত বাঁধে ভাঙন দেখা দিয়েছে। বুধবার রাতে হঠাৎ বাঁধে ভাঙন ও ধস দেখা দেয়। কিছু বুঝে ওঠার আগেই ঘরবাড়ি ও গাছপালা ভেঙে পড়তে শুরু করে। প্রতিবেশীদের সহায়তায় শেষ সম্বল নিয়ে অন্যত্র সরে যায় বাসিন্দারা। 5টি পরিবারের বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। রাস্তাতে আসি চুলে বুলিয়ে কিছুই নেই, এখন ভাত দেখামো তারও বুদ্ধি নেই। এই সরকার দৌড়ে দৌড়ি করতে করতে এদিকে না ভাত দিচ্ছি, বাদাম ওছেছি, ভাত খাবার সবাই পাই নাই। এখানে এখন দ্রুতভাবে কাজ যে অবস্থা আসিয়ে এখন ফেলা হবে। এখানে বগুড়ায় যমুনা নদীতে পানি কমতে শুরু করলেও এখনও বিপদসীমার উপরে। সদর, সোনাতলা ও সারিয়াকান্দিতে পানিবন্দী প্রায় 21,000 পরিবার। বন্ধ ঘোষণা করা হয়েছে 45টি শিক্ষা প্রতিষ্ঠান। ডুবে গেছে 2127 হেক্টর জমির ফসল। চলাফেরা কষ্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়েছিল, পরও তো মনে করেন যে পানি হয়েছে, আমরা যাচ্ছি না। সিরাজগঞ্জে যমুনার পানি কিছুটা কমলেও সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। জেলার 5 উপজেলার 34টি ইউনিয়নের মানুষ পানিবন্দী। বেশি কষ্টে শাহজাদপুর, চৌহালি, সদর, বেলকুচি ও কাজীপুরের দুর্গতরা। রাস্তাঘাট সব তোলা গেছে, আমার খুব অসুবিধা আছে। সকাল পানির মধ্যে ঘরের মধ্যে থাকা যায় না, সব বাড়িতেই পানি। টাঙ্গাইলে সব নদীর পানি কমতে শুরু করলেও যমুনা, ঝিনাই, ধলেশ্বরীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পানি কমার সাথে তীব্র হয়েছে নদী ভাঙন। ভুয়াপুর ও বাসাইল উপজেলার শতাধিক গ্রামের ঘরবাড়ি, হাটবাজার, ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা বিলীন হয়ে গেছে। গাইবান্ধায় তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও ঘরবাড়ি থেকে পানি নামতে শুরু করেছে। ফুলছড়ির ভাষারপাড়া, কঞ্জিপাড়া, ছাতারকান্দি সহ 6টি গ্রামের ঘরবাড়ি এখনও পানির নিচে। অনেকে গবাদি পশু ও আসবাব নিয়ে নৌকায় বা উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। উত্তরের বন্যা পরিস্থিতির খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে সিরাজগঞ্জে, সেখানে আছেন সহকর্মী স্বপন মির্জা। স্বপন, আমরা জানতে পেরেছি সিরাজগঞ্জে প্রায় 34টি ইউনিয়ন বন্যা কবলিত। বর্তমানে দুর্গত এলাকার কি খবর? যখনই পাহাড়ি ঢল হয়
যখন পানিটা এখান থেকে যমুনা নদীতে প্রবাহিত হয় তখনই কিন্তু বন্যা শুরু হয়ে যায় সিরাজগঞ্জে। তো এই যে গত কয়েকদিন ধরে সিরাজগঞ্জের পানি সামান্য কমলেও আজকে মাত্র 4 সেন্টিমিটার কমে সিরাজগঞ্জ শহর বা ঘাট পয়েন্টে 35 সেন্টিমিটার উপর দিয়ে এই পানি প্রবাহিত হচ্ছে। তো যে কারণে এই বন্যার কিন্তু সার্বিক পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বিশেষ করে সিরাজগঞ্জের যে এই বন্যা দুর্গত এলাকা আপনারা দেখতে পাচ্ছেন, আমি বর্তমানে এই সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এই ব্রাহ্মণগ্রাম এলাকায় অবস্থান করছি। এখানে কিন্তু মোটামুটি এই প্রতিটা ঘর বাড়িতেই কম বেশি করে পানি অবস্থান করছে। এখানকার মোটামুটি সবাই নানা দুর্ভোগ নিয়ে এই বসবাস করছে। তো এই এলাকাগুলোতে ওইভাবে ত্রাণ সামগ্রী না পৌঁছালেও জেলা ত্রাণ কর্মকর্তা আমার কাছে যেমনটি বলেছেন যে এ পর্যন্ত সিরাজগঞ্জের এই বন্যা দুর্গত 5টি উপজেলার জন্য 135 মেট্রিক টন চাল, এই 5 লক্ষ টাকা এবং 300 প্যাকেট। স্বপন, আপনাকে ধন্যবাদ। বিকল্প আবাসনের ব্যবস্থা না করে রাজধানীর বংশালের মিরনজিল্লা হরিজন কলোনি উচ্ছেদ না করতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বিভাগ এই আদেশ দেন। সেই সাথে আগামী 2 মাসের মধ্যে এই সংক্রান্ত রুল হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চকে নিষ্পত্তি করতে বলা হয়েছে। বংশালে মিরন জেলার সুইপার কলোনিতে বর্তমানে প্রায় 4000 মানুষ বসবাস করছেন। এই কলোনির একটি অংশে আধুনিক কাঁচা বাজার নির্মাণ করতে চায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রাজস্ব কর্মকর্তা এনামুল হকের বিপুল সম্পত্তির খোঁজ মিলেছে ফেনীতে। শুধু সোনাগাজীতে রয়েছে তার প্রায় 100 কোটি টাকার সম্পদ। পৈতৃক বাড়ি সদর ইউনিয়নের মনগাজী হলেও নতুন করে বাড়ি করেছেন সোনাগাজী পৌরসভা এলাকার তুলাতলিতে। চারপাশে বাউন্ডারি করা বিশাল জায়গা জুড়ে বহুতল ভবন করেছেন 4টি। ফেনী প্রতিনিধি নজরুল ইসলাম রঞ্জুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সিলেটের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার এনামুল হকের সম্পত্তির ফিরিস্তি দেখে অবাক তার নিজ জেলা ফেনীর মানুষ। শুধু সোনাগাজীতে মিলেছে প্রায় 100 কোটি টাকার সম্পদ। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে দুদক মামলা করার পর এলাকায় তোলপাড় চলছে। সোনাগাজী পৌর এলাকায় একই বাউন্ডারির ভেতর 4টি বহুতলা ভবনের একটি 5 তলা, 2টি 3 তলা ও একটি দ্বিতল বিশিষ্ট। 3 তলা ভবনটি মেয়েকে দান করেছেন। বাড়ির কেয়ারটেকার জানান এসব সম্পত্তি দেখাশোনা করেন এনামুলের ভগ্নিপতি শরীফ। তবে শরীফ কথা বলতে রাজি হননি। কাপ্তান অফিসার, কাস্টম অফিসার যে নাম উনি এটা ক্রয় করছিল। সম্পূর্ণ অবৈধ ঘুষ বাণিজ্য, যেহেতু একজন মানুষ ব্যক্তি চাকরি করে কয় টাকা পায়। কোর্ট বিল্ডিং এ আছে, আরো বিভিন্ন জায়গায় আছে, চিটাং আছে, ঢাকা আছে, বিভিন্ন জায়গায় তার কোটি কোটি টাকার সম্পদ সে জোয়াইছে, অবৈধ পয়সা দিয়ে জোয়াইছে। সোনাগাজীর হাজি স্ট্যান্ড এলাকায় 120 শতক জায়গা রয়েছে, মূল্য প্রায় 10 কোটি টাকা। এনামুলের মায়ের ভাষ্যমতে চর খন্দকার মৌজায় 120 শতাংশ জমি ছাড়াও খোয়াজ লামছিতে রয়েছে আরও 120 শতাংশ। আছে একাধিক পুকুর। টাকার ডকুমেন্ট আছে না, আপনি কত দিছে, নাই কত বিদেশি আল্লাহ কত দিছে, দেশ আল্লাহরা কত দিছে, এগুলো কিছু উঁচুই খাইছে না, সেটা আঙ্গে বাই করছে। দুর্নীতির মাধ্যমে যে উনার অর্জিত সম্পদ দেখে আমরা অবাক, আমরা লজ্জিত, আমরা হতাশ, আমরা ক্ষুব্ধ। এদিকে আদালতের নির্দেশে রাজস্ব কর্মকর্তা এনামুল হকের সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু হয়েছে। অবৈধ সম্পদ অর্জনকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি ফেনীবাসীর। সমর ইসলাম, 21 টেলিভিশন। সংবাদ এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে যা থাকছে। অনুমোদন আর জনবল না থাকায় চালু হচ্ছে না পঞ্চগড়ে 250 শয্যার হাসপাতাল। অকেজো পড়ে রয়েছে ভবন, সেবা বঞ্চিত রোগীরা। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দুপুর 2টার 21 সংবাদ। প্রশাসনিক অনুমোদন আর প্রয়োজনীয় জনবল সংকটে চালু হচ্ছে না 250 শয্যার পঞ্চগড় সদর আধুনিক হাসপাতাল। এখন 100 শয্যা নিয়ে চললেও তাতেও রয়েছে চিকিৎসক সংকট, সেবা বঞ্চিত লাখো মানুষ। অভিযোগ রয়েছে সরকারি ওষুধ ও খাবার না পাওয়ারও। পঞ্চগড় প্রতিনিধির প্রতিবেদন নিয়ে ডেস্ক রিপোর্ট।
পঞ্চগড় সদর আধুনিক হাসপাতাল সীমান্ত ঘেঁষা এ অঞ্চলের ১৩ লাখ মানুষের সরকারি চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল। ১০০ থেকে ২৫০ শয্যায় পরিণত হলেও চিকিৎসা সেবায় আসেনি কোনো পরিবর্তন। কলেবর বাড়লেও সংকট জনবলের। প্রশাসনিক অনুমোদন সহ জনবল না পাওয়ায় অকেজু পড়ে আছে নবনির্মিত ভবনটিও। পুরনো কাঠামোর ১০০ শয্যা নিয়েও চললেও সেখানে রয়েছে চিকিৎসক সংকট। ৩৭ জনের জায়গায় সেবা দিচ্ছেন ১২ জন চিকিৎসক। এখানে শুধু অসুখ না, অসুখের সাথে অনেক আবেগ ইমোশন জড়িত থাকে। একজন বহির্বিভাগের চিকিৎসক হিসেবে ৩৫৪ জন রোগী একদিনে দেখা একটু দুঃসাধ্য কাজ। হৃদরোগ, হাড়জোড়া, মেডিসিন সহ বেশ কয়েকটি বিভাগে চিকিৎসক না থাকায় ভোগান্তির শিকার এসব রোগে আক্রান্তরা। চিকিৎসক সংকটে বহির্বিভাগের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও মিলছে না সেবা। ডাক্তার তো এখানে কম দেখা যাচ্ছে, কিন্তু রোগীর সংখ্যা অনেক বেশি। দ্রুত হয়ে গেছে, বেশি জায়গায় লাইনে পাওয়া যায় না। আবার এত লোক দেখা যাচ্ছে সিরিয়ালে পাওয়া যায় না, আধা ঘন্টা হয়ে গেল, আধা ঘন্টা ১ ঘন্টা হয়ে গেল। দুর্ভোগের সীমা নেই ভর্তি হওয়া রোগীদেরও। হাসপাতালে বারান্দায় কোনো মতো জায়গা হলেও অভিযোগ রয়েছে খাবার ও ঔষধ না পাওয়ার। ৪ তারিখ সকালে আমাকে নাস্তা দেওয়া হয়নি এবং আমাকে বলা হয়েছে যে ৩ দিন অতিবাহিত না হলে খাবার পাওয়া যাবে না। সিভিল সার্জন সহ সংশ্লিষ্টরা বলছেন শূন্যপদ পূরণ সহ শিগগিরই পূর্ণাঙ্গ সেবা পাবেন রোগীরা। এই চিকিৎসকের ব্যাপারে আমরা আমাদের স্থানীয় যে জনপ্রতিনিধি রয়েছেন, আমাদের সাংসদ রয়েছে এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন, এই বিষয়টি সুনজরে আমরা এনেছি। তারা তাদের দিক থেকে এই বিষয়টি নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর এবং আমরা আশা করি অতি শীঘ্রই এই বিষয়টি আমাদের সফলকাম হতে। যে জটিলতাগুলো ছিল বা সীমাবদ্ধতা ছিল, সেটি পুরোটাই আমার মনে হয় যে সুসম্পন্ন হবে এবং মানুষ সেখান থেকে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্নিত চিকিৎসা সেবা পাবে। দ্রুত ২৫০ শয্যার উপযোগী হাসপাতাল চালু সহ পর্যাপ্ত চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি পঞ্চগড়বাসীর। খুরশিদ আলম মুকুল, ২১ টেলিভিশন। দুপুরের সংবাদে আবারও বিরতি, ফিরে এসে যা থাকছে। প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাইডেনের উপর চাপ, এবার যোগ হলো আরও 2 সিনেটর। আপনারা দেখছেন দুপুর 2টার 21 সংবাদ। ফিরে এসে জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়াতে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের উপর দলীয় চাপ জোরালো হচ্ছে। এবার প্রকাশ্যে বাইডেনের প্রার্থিতা চ্যালেঞ্জ করেছেন তারই দলের 2 সিনেটর। ভার্মন্টের সিনেটর পিটার ওয়েলস সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের মতামত বিভাগে দেশের স্বার্থে বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। বলেন, রিপাবলিকান ট্রাম্পের সঙ্গে বিতর্কের পর বাইডেনের স্বাস্থ্য নিয়ে যে প্রশ্ন উঠেছে তা উপেক্ষা করা যাবে না। ভাইস প্রেসিডেন্ট ক্যামেলা হ্যারিসকে তিনি যোগ্য প্রার্থী মনে করছেন। এর আগে কলোরাডোর সিনেটর মাইকেল বেনেটও প্রকাশ্যে বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলেন। জানান, ট্রাম্পের সঙ্গে লড়াইয়ে বাইডেনের বড় পরাজয়ের সম্ভাবনা দেখছেন তিনি। এ নিয়ে 2 সিনেটর ও 9 জন হাউস অব রিপ্রেজেন্টেটিভের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান বাইডেনের প্রার্থিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এছাড়া ডেমোক্রেটিক দলের শীর্ষ অর্থদাতা ও হলিউড অভিনেতা জর্জ ক্লুনিও বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। এবার খেলার সংবাদ। বিশ্ব ফুটবলে আরও এক তারকার আবির্ভাব। মাত্র 16 বছরে ইউরোতে গোল করার পর সব আলো এখন তারই ওপর। তিনি স্পেনের লামিনে ইয়ামাল। স্পেন ফুটবলের ভবিষ্যৎও দেখাচ্ছে এই কিশোর। আগামী কয়েক বছর বিশ্ব ফুটবল মাতাবেন বার্সেলোনার ইয়ামাল। বাকিটা জানাচ্ছেন আকাশুজ্জামান। লা মাসিয়ায় সে সময় সবচেয়ে প্রতিভাবান ও সম্ভাবনাময় ছিলেন লিওনেল মেসি। তবে লিওকে বার্সেলোনার মূল দলে খেলতে অপেক্ষা করতে হয়েছিল 16 বছর বয়স পর্যন্ত। মেসির পর আনসু ফাতির মধ্যেও সম্ভাবনার ছাপ দেখেছিল কাতালান ক্লাবটি। তাকে অভিষেক করানো হয়েছিল 16 বছর বয়সে। তবে লামিনে ইয়ামালের সময় ভেঙে যায় সব রেকর্ড। মেসি ফাতির মতোই লা মাসিয়া থেকে উঠে আসা ইয়ামালকে 16 ছোঁয়ার আগেই মাঠে নামিয়ে দেন কোচ জাভি।
রাইট উইংয়ে খেলা ইয়ামালের বলের উপর যেমন নিয়ন্ত্রণ, তেমনি গোল করতেও পারদর্শী। গোল করানোর কৌশলও ভালোই রপ্ত করেছেন এই কিশোর। অল্প দিনের মধ্যেই সুযোগ পেয়ে যান কাতালান ক্লাবটির প্রথম একাদশে। ইয়ামালের প্রতিভাকে বেশি দিন ঘরে বন্দি রাখতে চায়নি স্পেন। জাতীয় দলে অভিষেকের দিনই গোল করে বনে যান সর্বকনিষ্ঠ গোলদাতা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও সবার নজর ছিল লামিনে ইয়ামালের উপর। প্রতিদিনই প্রথম একাদশে খেলেছেন। ড্রিবলিং, পাসিং আর গোল করার দক্ষতা তাক লাগিয়েছে। টুর্নামেন্টে সবচেয়ে কম বয়সে মাঠে নামেন, হয়েছেন সর্বকনিষ্ঠ গোলদাতা। সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে হয়েছেন ম্যাচ সেরা। ইউরোতে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোল করেছেন, গোলে সহায়তাও করেছেন। ফুটবলের কিংবদন্তি কালোমানিক পেলের রেকর্ডও ভেঙেছেন ইয়ামাল। ব্রাজিলের হয়ে 1958 সালের বিশ্বকাপে প্রথম গোল করার সময় পেলের বয়স ছিল 17 বছর 239 দিন। এরই মধ্যে ইয়ামালকে বার্সেলোনার পরবর্তী মেসি হিসেবে দেখছেন অনেকেই। 6 মাস বয়সী ইয়ামালের সাথে মেসির বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশ্ব ফুটবলে মেসির পর কি শুরু হচ্ছে ইয়ামাল অধ্যায়? আকাশুজ্জামান, একুশে টেলিভিশন। এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। উজানের ঢলে ফের সিলেটে বন্যা, উত্তরে কমেনি মানুষের দুর্ভোগ, বিভিন্ন স্থানে নদী ভাঙন। বিকল্প আবাসন না করে হরিজন পল্লী উচ্ছেদ নয়, হাইকোর্টের রায় আপিল বিভাগে পুনর্বহাল, 2 মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ। রাজস্ব কর্তা এনামুলের অঢেল সম্পত্তি ক্রোকের প্রক্রিয়া শুরু, সম্পদের ফিরিস্তি দেখে হতভাগ স্থানীয়রা। একুশে টেলিভিশনের সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর, ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকেও লগ ইন করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় একুশের দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।